নমস্কার, পডকাস্ট উইথ অর্ণবের আরো একটা নতুন পর্বে সকলকে স্বাগত। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক দিন চেষ্টা করি, মানে প্রতিটা এপিসোডে চেষ্টা করি সমাজের বিভিন্ন ক্ষেত্রের সফল মানুষদের আপনাদের সামনে নিয়ে আসতে, যারা হয়তো আপনাদের সামনেই রয়েছেন সারা বছর, বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যস্ত রয়েছেন, আপনাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হয়, কিন্তু তার পেছনে তাদের একটা স্ট্রাগল থাকে, তাদের একটা সংগ্রাম থাকে, এবং তারা বর্তমানে কি কাজ করছে, আগামী দিনে তারা আর কি কি করতে চায়, এই সমস্ত কিছু শুনতে আপনার আমার অনেকের ভালো লাগে। কারণ আমরা এক এক সময় জীবনে এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাই যখন আমাদের জীবনের সমস্ত আশা ভরসা হারিয়ে যায়। ঠিক সেই সময়গুলো আমাদের মোটিভেট করার জন্য কিন্তু এই সমস্ত মানুষদের খুব প্রয়োজন, যারা নিজেদের জীবন যুদ্ধের গল্পের মাধ্যমে আমাদের আরেকটু আগামীর দিকে এগিয়ে যেতে সহযোগিতা করেন, মনোবল বাড়াতে সাহায্য করেন। আজকে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তৃষান দাশগুপ্ত। তৃষান দা, নমস্কার। অনেকদিন পর দেখা হলো, অনেকদিন আমাদের কথাবার্তা হয়, আমাদের মানে কোন একটি ইভেন্টে আলাপ হয়েছিল, তারপরেও দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এইভাবে অনেক দেখা সাক্ষাৎ অনেকদিন বাদেই হয়েছে। শেষ মনে আমার বুটিকেই তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি এসেছিলে। এবং আজকে অনেকদিন পর আমরা গল্প করবো। আসল কথা হচ্ছে যেটা খুব স্বাভাবিক একটা কথায় বলতে গেলে, আজকে আমরা গল্প করব। তো তৃষান দা নামের আগে তো বলেই দিয়েছি ফ্যাশন ডিজাইনার, এবং আপনারা জানেনও তার সম্পর্কে। তৃষান দা, সবার প্রথমে যেটা বলবো, যদি ফ্যাশন কথাটা আপনার কাছে কি অর্থ বহন করে, তাহলে আপনি কি বলবেন? ফ্যাশন কথাটা যেটা অর্থ বহন করে সেটা হচ্ছে যে এমন একটা কিছু ক্রিয়েটিভ, এমন একটা কিছু নতুন কিছু জিনিস যেটা খুব সহজভাবে কেউ ক্যারি করতে পারে। হ্যাঁ, এরকম একটা কিছু জিনিস যেটা আমরা বানালাম বা যেটা আমরা প্ল্যানিং করলাম বা যেটা আমি করতে চাইছি কিন্তু আমি ক্যারি করতে পারছি না বা সেটা আমি দেখাতে পারছি না, তো সেটা তো ফ্যাশন হচ্ছে না। তো ফ্যাশন মানে হচ্ছে মানে যেটা আমার কাছে, আমি এমন একটা কিছু জিনিস বানাবো, এমন একটা কিছু তৈরি করবো যেটা মানুষ সহজে সেটাকে ক্যারি করতে পারবে, মানুষের মনের যে ইয়েটার ব্যাপারটা রয়েছে সেটা সহজে প্রকাশ পেতে পারবে সেই ক্রিয়েটিভিটি বা সেই ক্রিয়েশনটার মাধ্যম দিয়ে। আমাদের আজকের এপিসোডের শুরুতেই এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম তৃষান দা, কারণ আমাদের অনেকের কাছে কিন্তু এখন ফ্যাশন, আমরা কথাটা খুব বলি, ঘুরতে ফিরতে শব্দটা ব্যবহার করি, ফ্যাশনেবল, ফ্যাশন, এই শব্দগুলো খুব এখন জলভাতের মতো হয়ে গেছে, কিন্তু এটার আসল সংজ্ঞাটা কি সেটা আমরা কিন্তু ক্লিয়ারলি জানি না। আবার এটাও খুব সত্যি কথা, ফ্যাশন শব্দটা আমাদের প্রত্যেক ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকের কাছে বদলে। নিশ্চয়ই। তো ফ্যাশন নিয়ে তো কথা শুরু করলাম, কিন্তু এই যে ফ্যাশন ডিজাইনার আজকে একটা প্রতিষ্ঠা পাওয়া, একটা জায়গায় এসে পৌঁছানো, একদিনে তো এটা পসিবল হয়নি, এর পেছনে একটা দীর্ঘদিনের পরিশ্রম থাকে, এবং যেই জায়গাটা অ্যাচিভ করা হয় সেই জায়গাটাকে ধরে রাখতে গেলেও সমান পরিশ্রম প্রয়োজন পড়ে। তো সবকিছু শুরুটা কিভাবে হয়েছিল? শুরু বলতে এরকম কোনো ব্যাপার ছিল না যে ছোটবেলা থেকেই আমি ভাবতাম আমি ফ্যাশন ডিজাইনার হব বা জামা কাপড় ডিজাইন করবো, এরকম কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, তবে একটা জিনিস ছিল যে সুন্দর জিনিস বা ক্রিয়েটিভ জিনিসের প্রতি বা একটা আর্টিস্টিক ব্যাপারের প্রতি চিরকালই একটা অ্যাট্রাকশন ছিল, একটা ইচ্ছে ছিল। তো যেটা হয় আর কি, সেটা হলো আমি যখন এইচএস কমপ্লিট করলাম, তো এইচএস এ আমার রেজাল্ট একটু তুলনামূলকভাবে একটু প্রবলেম হলো। আর যেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয়, মানে বাবা মা একটু চিন্তিত হয়ে পড়লো যে তাহলে ছেলের ফিউচার কি দাঁড়াবে, কি হবে। তো তখন আমি একজন বাবা মাই আমাকে একজন কেরিয়ার কনসালটেন্টের কাছে নিয়ে গেলেন আর কি। তো সেখানে সবকিছু দেখে উনি আমাকে এই ফিল্ডটা উনি সাজেস্ট করলেন, এবং ভগবানের আশীর্বাদে এবং ঘটনাচক্রে আমি চান্সও পেয়ে গেলাম এনআইএফডি-তে। পড়াশোনা শুরু করলাম, করতে 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 আমি দেখলাম যে এই ফিল্ডটাতে ইন্টারেস্ট আমার গ্রো করতে শুরু করলো, এবং আমি কাজ করতে পারছি, এরকম না যে ফিল্ডটা আমার কাছে একদম অচেনা হয়ে যাচ্ছে বা আমি কিছু করতে পারছি না, করতে পারছি। তো করতে করতে এনআইএফডি-তে আমি অ্যাডমিশন নিলাম, যেটা সল্টলেকে আমাদের কলেজ ছিল এনআইএফডি-তে, সেখানে আমি করতে শুরু করলাম, এবং করতে করতে আস্তে আস্তে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম সে বছর আমি বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ডও পেলাম, আমাদের কলেজ আমাদের হায়াতে হয়েছিল শোটা। এবং তারপরে সেখান থেকে পাস আউট করে বেরোলাম, বিভিন্ন ছোট 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 করে এক্সিবিশনস করতে শুরু করলাম, বিভিন্ন জায়গায় ফটোশুট কাজগুলো করলাম। তারপরে এক্সপোর্ট হাউসে আমি চাকরি জয়েন করলাম। আচ্ছা। এবং চাকরিও করেছি। তো প্রথমে একটা এক্সপোর্ট হাউসে আমি চাকরি করলাম, এবং সেটা আমি ফ্যাশন মার্কেটিং এ ছিলাম, ঠিক আছে। এবার এক্সপোর্টের ব্যাপার, একদম ফরেন ক্লায়েন্ট, ফরেন নিয়ে ডিল করার সেই ব্যাপারগুলো ছিল, সেটা একটা নতুন ব্যাপার ছিল, সেটা একটা শিক্ষা, সেটা ওই কোম্পানি থেকে শিখলাম ব্যাপারটা কিভাবে কি ডিল করতে হয়, প্লাস ডিজাইনিং তো ছিলই। ওই করতে 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 এবার তারপর কি হলো, বেশ মোটামুটি ওই
7-8 বছর আমি চাকরি করলাম, কিন্তু তারপরে কি হলো না, ওই যেটা হয় না, ক্রিয়েটিভ ব্যাপারটা যখন আস্তে আস্তে গ্রো করতে শুরু করে তখন অটোমেটিক্যালি হয়ে যায় যে তাহলে এবার নিজের একটা কিছু করব, নিজের একটা কিছু শুরু করবো, বা নিজের জিনিসটাকে মানুষের কাছে নিয়ে আসবো। সেইটা করতে গিয়ে এই নিজের ব্র্যান্ড লঞ্চিং, বিজনেস, এইটা নিয়ে একটা প্ল্যান করা। এবং যেটা হয়, প্রথম দিকে কি হলো, একটা ছোট করেই ফ্যাক্টরি সেট আপ করলাম আমি। এবং সেইখানে তখন তো অতটা ফাইন্যান্সিয়াল একটুখানি তো প্রবলেম আসে একটা ব্র্যান্ড লঞ্চ করতে বা ইয়ে করতে। দাদা এই প্রসঙ্গে জিজ্ঞেস করে, আপনার কি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল যে বিজনেস ব্যাকগ্রাউন্ড বা না, করতে পারলেন? না, না। তার মানে সেটা আরো কঠিন হয়ে গেল। এবং এটা শুধু বিজনেস না, মানে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াটাই আমার বাবা মা ছাড়া অন্যদের কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল যে এটা আবার কি জানি। কারণ আমরা যখন পাস করেছি বা আমরা যখন ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করেছি তখন কিন্তু ব্যাপারটা এতটা ছিলই না। ইনফ্যাক্ট আমিও জানতাম না, আমিও হাতে গোনা কয়েকজন ডিজাইনারের নাম হয়তো জানতাম। তখন কলকাতা শহরে এত বুটিকও ছিল না, এত কলেজও ছিল না, আর এত অপরচুনিটিস ছিল না, প্ল্যাটফর্ম ছিল, যেটা এখনকার ইয়েতে মানে এখন ভরে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তো ওই একটা তখন ওরকম একটা টালমাটাল ব্যবস্থার মধ্যে ঠিক আছে করবো কাজটা, সেই থেকে বিজনেস শুরু করলাম। এবং বিজনেসটাও কি করলাম, বিজনেসটা করতে গিয়ে কিন্তু আমি প্রথমেই নিজের ব্র্যান্ড লঞ্চ করতে পারিনি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অন্য ডিজাইনার বা অন্য কোনো বুটিকের আমি কাজ এনে নিজের কারখানায় কাজ করতাম। আচ্ছা, আমি আমার কারিগরদের নিয়ে সেট আপ করে, ছোট্ট কারিগর, তখন আমার মাত্র 4খানা মেশিন ছিল, সেই মেশিন দিয়ে আমি কাজ করতাম। তো সেইটা করতে করতে একটা দিকে আমার সুবিধা কি হলো যে ফাইন্যান্সিয়াল পার্টটা যেমনি অনেকটাই ইয়ে হলো, সুবিধা হলো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তখন প্রেজেন্ট ডিজাইন কিরকম চলছে, কিসের ওপর কাজ হচ্ছে, কি ফ্যাব্রিক, কি কালার, কি ডিজাইনের উপর কাজ, সেটারও কিন্তু একটা আইডিয়া আমার আস্তে 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 তৈরি হয়ে থাকলো। মানে কমার্শিয়াল পার্টটা আমি বলছি, শুধু তো বানালেই হবে না, আমাকে তো আলটিমেটলি কমার্শিয়াল পার্টটাও দেখতে হবে, সেলিং পার্টটাও করতে হবে। তো সেইটা করতে 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 আস্তে আস্তে তারপরে ব্র্যান্ড লঞ্চ করলাম। অঙ্গবস্ত্র আমার ব্র্যান্ডের নাম। তো ব্র্যান্ড লঞ্চ করলাম, আমার বুটিক এস্টাবলিশ করলাম। তবে বুটিকটাও ওই করোনার জাস্ট আগের ওই পিরিয়ডটাতে করলাম, করে এবং তারপরে আস্তে আস্তে করে বিভিন্ন শোস করা, বিভিন্ন ফটোশুটস করা, বিভিন্ন জায়গায় সেলিব্রিটি ইয়েগুলো করা, সেগুলো আস্তে আস্তে করতে করতে একটু বুটিকের নামটা আমি তো জানি, আমার দর্শকরা একটু। আমার বুটিকের নাম হচ্ছে অঙ্গবস্ত্র, এবং এটা টালিগঞ্জ গলফ ক্লাব রোডে আমার বুটিক, P29 গলফ ক্লাব রোড। মূলত কি কি ধরনের কালেকশন? আমি দু রকমের কাজই করি, আমি ওয়েস্টার্নও করি, এথনিকও করি, আমি দু রকম কাজই করি। এবং সেটা যেটা ইন্ডিয়ান বা এথনিক যেটা আমি করি, সেখানে ছেলে মেয়ে, মেল ফিমেল বোথ করা হয়। ইন্ডিয়ান ওয়েস্টার্নে না, আচ্ছা, ওয়েস্টার্নে খালি ফিমেলটাই করছি। হ্যাঁ, ফিমেলটাই করছি। তো সেইভাবেই করতে 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 আস্তে আস্তে ভালোই ইয়ে চলছিল। কিন্তু ওই করোনার আগের পিরিয়ডটাতে এসে একটুখানি ট্রাভেল হলো বিজনেসটাকে নিয়ে। আসলে ওই টাইমটা, করোনার টাইমটা আমাদের সবারই, হ্যাঁ, জীবনটাই পুরো অন্য, একদম পুরো জীবনটাই পাল্টে দিল, পুরো সমস্ত রকম প্ল্যানিং, ইয়ে কাজকর্ম সবকিছু চেঞ্জ হয়ে গেল। তো ওই তারপর থেকে একটু ব্যাক ইয়ে হয়ে গেছে ব্যাপারটাকে নিয়ে। বাট এখন আবার আস্তে 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 চেষ্টা করা হয় যাতে করে আবার সেই পুরোনো জায়গায় ফেরা, পুরোনো ভাবে কাজ করা, বা নতুন কিছু কালেকশন ইয়ে করা, লঞ্চ করানো, সেটা নিয়ে চলছে। আচ্ছা ত্রিশান দা, এই প্রসঙ্গে একটা কথা উঠে আসে, এই যে ফ্যাশন বা যে কোনো স্টাইল বা মানুষের পছন্দ প্রতি মুহূর্তে বদলাচ্ছে। একদম, মানে আজকে যেটা হয়তো ফ্যাশন ইন, ঠিক 2 মাস পর দেখা যাবে ওটা একটু অবসলিউট হয়ে গেছে, একটু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেক মুহূর্তের এই চেঞ্জ, এটাকে আপনারা কি করে মানে ট্যাকেল করেন? না, আমাদের মানে ফ্যাশন, একটা ফ্যাশন সাইকেল বলে একটা ব্যাপার থাকে, যেটা প্রতিটা সিজনে আমরা ওটাকে ইউজ করে থাকি। 3 মাস অন্তর অন্তর সেই সাইকেলটাকে চেঞ্জ হয়। হ্যাঁ, এবং সেই সাইকেলটাকেই ফলো করা হয়। এটা ইন্টারন্যাশনাল ইয়ে থেকে হয়, সেটাকেই আমরা ইন্ডিয়ান কনভার্ট করে ইন্ডিয়ান ইয়েতে সেটাকে ফলো করি আমরা। একটা ফ্যাশন সাইকেলটাকে ফলো করে তার সেই অনুযায়ী তার, তুমি যেমনি ধরো তুমি যে শার্টটা পরে আছো, এর প্রিন্টিং, এর কালার, এর সিলভেট, এটা তোমার একটা 3 মাস অব্দি মানে চলছে। এটা অটোমেটিক্যালি তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ফ্যাব্রিকও চেঞ্জ হয়ে যাবে, এই কালারও চেঞ্জ হয়ে যাবে, এই প্রিন্টিংটাও চেঞ্জ হয়ে যাবে। এবং তার উপর বেস করেই নতুন কালেকশন, নতুন লঞ্চ আমরা করে থাকি আর কি। তবে কি হয়, মানে ইন্ডিয়াতে এই ব্যাপারটা অতটা, যেটা ইন্টারন্যাশনাল ওরা প্রচন্ড বেশিভাবে ফলো করে, এটা ইন্ডিয়াতে অতটা করা হয় না। তাও চেষ্টা করি যতটা জিনিসটাকে মানে ম্যাচ করানো যায়, জিনিসটাকে কনভার্ট করানো যায়, সেটা আমরা ডিজাইনাররা চেষ্টা করি। যে এই মুহূর্তে মানুষের কি কি চাহিদা, মানে মানুষ যখন আসেন ধরুন আপনার বুটিকে, বা যখন কারোর সঙ্গে হয়তো পরিচয় হলো, তারা কি কি ধরনের কালেকশন, আমি মেল ফিমেল বোথ জিজ্ঞেস করছি, কি কি চাইছেন একদম এই মুহূর্তটা? এই মুহূর্তে মানুষ এখন চায় যে এরকমই তাকে ডিজাইন করে দেওয়া, বা এরকমই তাকে একটা কোনো পোশাক তৈরি করে দেওয়া, যেটা পরে সে কমফোর্টেবল থাকতে পারে।
আচ্ছা, এটা তাদের যেহেতু এখন খুব ফাস্ট লাইফ, খুব ফাস্ট চলছে লাইফ, তারা প্রত্যেকে ব্যস্ত, প্রত্যেকে কাজের সাথে যুক্ত, প্রত্যেকে দৌড়াচ্ছে এরকম একটা ব্যাপারে। তাই জন্য তারা সবসময় চাইছে যে আমি কিসে কমফোর্টেবল। হ্যাঁ, অবভিয়াসলি আমাকে দেখতে সুন্দর একটা ব্যাপার তো থাকছেই, এবং তার সাথে আমি কিছু কমফোর্টেবল, সেইটা হচ্ছে তাদের মেন প্রায়োরিটি। এবং সেইটাকে মাথায় রেখে সেইটাকে চিন্তা ভাবনা করেই ডিজাইনিং গুলো আমাদের করতে হয়, যাতে কমফোর্টেবলটা কিছু হয়। হ্যাঁ, আবার তার সঙ্গে পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা Obviously সেটা তো দিকেও থাকছেই, মাথায় রাখতে হবে। বাজেটিং তো একটা ব্যাপার থেকেই যাচ্ছে, বাজেটিংটা সেটাও মাথায় রাখতে হচ্ছে, যে কারণ ক্লায়েন্ট তো বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন প্যারামিটারের ক্লায়েন্ট হয়, সো সেটাও একটা মাথায় রেখে কাজ এবং করতে প্রত্যেক মুহূর্তে, যেমন এই যে পয়লা বৈশাখের সময়টা, বাংলা নতুন বছর, তার আগে মানুষের এক রকমের বাজেট থাকে কেনাকাটার পারপাসটা যেহেতু খুব ছোট, আবার যখন পুজো আসে তখন যেহেতু একটা লম্বা ফেস্টিভ্যাল, তখন বাজেটটাও নিশ্চয়ই, একদম। তো সেই রকম ভাবে আপনাদেরও হ্যাঁ, রেডি। এবং তখন ডিজাইনও তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, কারণ আমি নর্মাল পয়লা বৈশাখে আমি যে ডিজাইনটা তোমাকে, ধরো আমি তোমার কথাই বলছি, আমাকে, হ্যাঁ, তোমাকে দেবো, তুমি নিশ্চয়ই সেটা পুজোতে পরবে না। না। পুজোতে অটোমেটিকলি তুমি একটু গর্জিয়াস, একটু কিছু। বেটার, একটু সুন্দর কালারফুল কিছু ড্রেস চাইবে, তো সেই অনুযায়ী তোমার বাজেটিংটাও চেঞ্জ হবে। তো সেইগুলোকে মাথায় রেখে কাজ করতে হচ্ছে আমাদের। আর আমার যে মানে যেখানে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল কোনো একটি ইভেন্টে, কোনো একটি বড় শোতে, সেখানে একটি র্যাম্প শো বোধহয় Ramp show, হ্যাঁ। হয়েছিল, এবং সেখানে আপনার অ্যাটায়ার পরে মডেলরা র্যাম্প ওয়াক করেছিল। তো এই যে বিভিন্ন র্যাম্প শো হয়, র্যাম্প ওয়াক হয়, তাতে আপনারা বিভিন্ন ডিজাইনাররা পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে আপনাদের কতটা কি প্রমোশন হয়, বা কতটা কি সেখান থেকে রেজাল্ট কতটা ভালো আসে? না, রেজাল্ট বলতে র্যাম্প শো যেটা আমরা মেনলি করে থাকি সেটা হচ্ছে আমাদের নতুন যে কালেকশনটা সেটাকে লঞ্চ করার। আচ্ছা, এটা মেনলি র্যাম্প শোতে করা হয়, কারণ র্যাম্প শো এবার মানে এটা হচ্ছে যারা ধরুন ধরো তুমি যে নর্মাল যে র্যাম্প শো গুলো সেগুলো, এবার যদি আমি কোনো পার্সোনাল শো করছি, সেখানে আমি কোনো একটা থিমের উপর বেস করে, কোনো একটা কনসেপ্টের উপর বেস করে আমি করলাম, এক্সপেরিমেন্টের জায়গা হচ্ছে ওইটা। এবার যেটা নর্মাল র্যাম্প শো, সেখানে কিন্তু আমি নতুন কালেকশনটা লঞ্চ করলাম, সেটা আমার এখান থেকে মিডিয়া রয়েছে, মিডিয়া ওটাকে করলো, প্লাস ক্লায়েন্টরা রয়েছে, তারা দেখলো, সেইভাবে সেটাকে একটা সেলিং পয়েন্ট অফ ভিউ রেডি করা হয়। আর আমি নিজস্ব করলে সেখানে কিন্তু পুরো টোটালি ওটা একটা এক্সপেরিমেন্টের জায়গা হয়ে যাচ্ছে, সেখানেও সেম প্রসেস, বাট একটা এক্সপেরিমেন্টের জায়গা হচ্ছে, সেখানে ক্লায়েন্ট বা মার্কেট কিরকম কি রেসপন্স দিচ্ছে সেটার উপর দেখার জন্য ওইগুলোকে করানো হয়। তার সাথে যেমনি আমরা ফটোশুট করি, কোনো একটা কালেকশন করলে আমি ওটা শো করছি না, আমি ফটোশুট করে সেটাকে লঞ্চ করছি, সেটাও করা হয়। তো এই ফটোশুটের কথাই যখন বললেন, তখন মডেলদের কথা একটু চলে আসে। যখন আপনারা প্রথম শুরু করেছেন কাজ, তখন মডেলরা একরকম, তাদের কি বলবো, তাদের ভিশনটা একরকমের ছিল, তাদের ক্রাইটেরিয়া এক রকমের ছিল, এবং এখন সময়টা অনেকটা পাল্টে যাচ্ছে। তো এখন কি মনে হয় গ্ল্যামারের দিকে ছোটার তাগিদটা বেশি, মানে কাজটা ভালো লাগার থেকে, নাকি আবার অনেকে আসেন যারা প্রকৃত অর্থে কাজটাকে খুব ভালোবেসে করেন? না দেখো, এখানে গ্ল্যামার মডেলিং বা ডিজাইনিং এই জগৎটা, ইন্ডাস্ট্রি তো গ্ল্যামারাস একটা জগৎ, তো এখানে যে যারাই মডেলিং করতে আসছে তারা গ্ল্যামারের একটা ব্যাপার তার মধ্যে থাকছেই। হ্যাঁ, তার সাথে তাদের কাজ করারও একটা ইচ্ছা থাকছে, যে আমি একটা কাজ করে আমি একটা ভালো মডেল হব, বা আমি একজন সুপ্রতিষ্ঠিত মডেল হব, যেটা করে আমি আমার স্বপ্নটাকে পূরণ করব। তা আমার মনে হয় যে এখনকার যারা করছে, এখন না মানে আগেও যারা করতেন এবং এখনো যারা করছেন, প্রত্যেকেরই গ্ল্যামার একটা যেমনি ব্যাপার থাকে, তেমনি তাদের কাজ করার যে ইচ্ছেটা সেটাও পূরণ করার একটা জায়গার জন্য তারা মডেলিংটা করতে আসছেন, বা তারা মডেলিংটা করছেন। হ্যাঁ, তো এই দুটো সত্তাই তাদের মধ্যে কাজ করে। ডেডিকেশনটা কি এখন আর আগের মতো আছে? যে কোনো কাজে ডেডিকেশন না হলে তো সেই কাজটা করা যায় না। ডেডিকেশন যদি কমপ্লিটলি করা, হ্যাঁ, উইদাউট ডেডিকেশন কেউ যদি সেটা হয়তো কিছুদিন কাজ করতে পারবে, ক্ষণস্থায়ী হয়, হ্যাঁ, তারা লং টার্ম তো তারা থাকতে পারবে না। সো ডেডিকেশনটা তো দরকার, যে কোনো স্পেশালি ক্রিয়েটিভ ফিল্ড, আরো ডেডিকেশনটা বেশি দরকার, মানে সেটা কারণ মডেলিং করলেও সে ক্রিয়েটিভ ফিল্ডেই কাজ করছে, আমার চিন্তা ভাবনাটাকে সে পোর্ট্রে করছে, অন ক্যামেরা, অন র্যাম, যেখানে হোক সে পোর্ট্রে করছে। সো ওই ডেডিকেশন সেটা করতে পারবে না, তো সেটা দরকার। একদম। পাশাপাশি তৃষান্তা, যেটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমার মনে হয় আমাদের আজকে আড্ডার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হবে, এখন প্রত্যেকটা ফিল্ডেই প্রচন্ড কম্পিটিশন। কারণ আগে আমাদের সমাজের একটা স্ট্রাকচার ছিল, পড়াশোনা করে ওই যে কোনো একটা চাকরি বা ওই ধরনের কিছু, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর। এখন কিন্তু মানুষ বিকল্প পেশাগুলোকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে হোক বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হোক মানুষ বেছে নিচ্ছে, যার ফলে প্রচুর বুটিক, প্রচুর মানুষ ডিজাইনিং করছেন, প্রচুর অপশন থাকছে হাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কম্পিটিশন, সেখানেও মানুষ কি করে টিকে থাকতে গেলে তার পাসওয়ার্ডটা কি? টিকে থাকতে গেলে আমার যেটা মনে হয় বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে
সে যে কাজটা করছে তার প্রতি তার সম্পূর্ণ ডেডিকেশনটা দরকার, এবং সৎভাবে অনেস্টলি তাকে সেই কাজটা করতে হবে। সেটা যদি সে করে তাহলে তার টিকে থাকাতে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কথা। এই দুটো জিনিস আমার মনে হয় কাজ করতে গেলে দরকার। এবং অনেস্টিটাও অবভিয়াসলি অনেস্টলি সৎভাবে তাকে কাজটা করতে হবে। সে যে কাজটা করছে তার প্রতি সে দায়বদ্ধ, মানে এবং সে তার নিজের ক্লায়েন্ট, সে কাস্টমার প্রতি দায়বদ্ধ, কাজে সেইটা সে যেন অনেস্টলি ফুলফিল করে। এটা যে যদি সে করতে পারে তাহলে তার টিকে থাকা নিয়ে কোনো অসুবিধা হয় না। কাজটাকে সম্মান করতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। এরপর যেটা বলবো যে এই যে আমাদের এখন যেই মডেলিং বা ফ্যাশন ইন্ডাস্ট্রি, তাদের একটা গ্রুমিং এর বিরাট বড় ভূমিকা থাকে। এখন অনেকে খুব জনপ্রিয় গ্রুমার, তো মডেলিং করতে আসার সময় এখন শিখে আসার কতটা প্রয়োজনীয়তা কি মনে হয়? দেখো, মানে শিখে আসাটা তো কিছুটা মানে বেসিক একটা কনসেপ্ট, বেসিক একটা আইডিয়া। কোনো কাজের যখন আমি কোনো কাজ করতে যাচ্ছি বা কাজটা করব, তো সেইখানে একটা বেসিক আইডিয়া নিয়ে আসাটা তো আমার মনে হয় খুব দরকার। তাতে কি হবে, তাতে যখন সে কাজটা করবে, কাজটা করতে যেমনি যে আসছে তার একটা সুবিধা হবে, আর যে করাচ্ছে তারও একটা সুবিধা হবে, এবং দুজনেরই সময়ের একটা মানে বাঁচানো যাবে ওখানে। কারণ এখন আমাদের এত ফাস্ট জীবনে, হ্যাঁ, সেটাই। আমাদের আর কাউকে তৈরি করার মতো সময়টা ফ্লোরে গিয়ে কাউকে তৈরি করে না। দেওয়া, সেই সময়টা এবং তার থেকে যেটা আমি একটু আগে তোমাকে বললাম, কম্পিটিশন, এটা এমন একটা পজিশনে চলে গেছে না, মানে এইটা যে শিখে আসছে সে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, আর যে তৈরি হয়ে আসছে না সে কিন্তু অটোমেটিক একটুখানি ব্যাক ইয়েতে চলে যাচ্ছে। সো এইটা একটা প্রবলেম দাঁড়িয়ে আছে। তাই জন্য আমি বলবো যে যারা নতুন মডেলিং এ আসছে বা যারা ডিজাইনিং এও যারা আসছে, শিখে যদি আসে তাহলে সেটা তাদের পক্ষে অনেক সুবিধা হয়, অনেকটা সে একটা স্টেপ এগিয়ে যাচ্ছে। এবং এই যে ডিজাইনিং শেখার কথা বলছেন, এখানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শেখার স্কোপ কতটা কি? অনেক আছে। এখন মানে যখন আমরা পড়াশোনা করি তখন তো সেরকম খুব একটা কলেজ ছিল না, এখন প্রচুর কলেজ হয়ে গেছে, প্রচুর মানে অনলাইন ক্লাসেস হচ্ছে এখন প্রচুর, এখন ডিপ্লোমা ক্লাসেস হচ্ছে প্রচুর জায়গায়। কাজে এখন স্কোপ প্রচুর, এখন অপরচুনিটিস প্রচুর, মানে ক্যালকাটাতে প্ল্যাটফর্ম অনেক রয়েছে। এখন যদি কেউ চায় যে মানে যেরকম আমরা যখন করেছিলাম, আমাদের কাছে যেমনি ফ্যাশন ডিজাইনিং একটা প্রফেশন, এইটা মানাটা খুব টাফ ছিল সব জায়গায় সবার পক্ষেই, কিন্তু এখন ফ্যাশন ডিজাইনিং একটা প্রফেশন, এটা একটা কমন ব্যাপার, এটা হতে পারে, এটা কোনো ব্যাপার না। ডাক্তার ইঞ্জিনিয়ারিং যেমনি একটা পেশা, ফ্যাশন ডিজাইনিংও একটা পেশা, এইটাকে একটা কমন জায়গায় চলে গেছে। আমাদের সময় কিন্তু জিনিসটা এতটা কমন ছিল না। হ্যাঁ, কারণ যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা, তো কই যেটা বললাম আগে, করতে যাবার আগে ফ্যাশন ডিজাইনিং সেটা আবার কি, সেটা করে কি হবে, এই একটা প্রশ্ন। মানে সমাজের স্ট্রাকচার, মানুষের মেন্টাল যেই স্ট্রাকচার, মেন্টাল মেকআপের স্ট্রাকচার সবটাই অন্যরকম, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে আমি পাস করেছি 2007 সালে, তো তারপর থেকে এই 2026 অব্দি আমি যা দেখেছি একদম টোটালি চেঞ্জ। এবং সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনের, স্পেশালি বাবা মার মেন্টালিটি, ছেলে মেয়েদের খুব প্রয়োজন, অনেক চেঞ্জ হয়ে গেছে। তারা নিজেরা হাত ধরে নিয়ে যাচ্ছে যে এইটা পড়াতে বা এটা করাও, এটা করলে ভালো হবে, তারা নিয়ে যাচ্ছে। তো এটা খুব ভালো জিনিস। মানে এই ফিল্ডগুলো যে উঠে আসছে, এই ফিল্ডে লোকের কাজ করার যে ইচ্ছাটা জন্মাচ্ছে, এটা খুব ভালো, এটা দরকার। আমাদের আজকের আড্ডার অনেকটা পথ আমরা পেরিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি বলে চলে। যেটা জিজ্ঞেস করবো দাদা, আগামী দিনে, মানে এখনো তো দীর্ঘ পথ চলার বাকি, তো আগামী দিনে কি কি ধরনের আর নতুন কাজ করবার ইচ্ছে রয়েছে? দেখো, নতুন কাজ তো রোজই ইচ্ছে হয় যে নতুন এটা করব, ওটা করব, সেটা করব, ইচ্ছে হয়। এখন প্রেজেন্টলি একটা জিনিস নিয়ে কাজ করছি, এবং সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার একটা স্পেশাল একটা জিনিস নিয়ে তার উপর কাজ করার প্ল্যানিং চলছে। এখন অবধি সেটা আমি মানে কাগজে কলমেই আছে, এখন অবধি কিছুই হয়নি, খালি আঁকাআঁকিটাই শুরু করেছি। তো এবং সেটা বেসিক্যালি করবো আমি হ্যান্ডলুমের ওপরে, আচ্ছা, হ্যান্ডলুম প্রোডাক্টের উপরেই কাজটা হবে। তো সেটা নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, দেখা যাক। এবং চেষ্টা করছি ওটাকে পয়লা বৈশাখের আগে হবে না, চেষ্টা করছি পুজোর আগে কোনোভাবে ওটাকে যদি একটা মানে ট্রায়াল প্রজেক্ট হিসাবে যদি ওটাকে লঞ্চ করতে পারি, ওটা একটা প্ল্যানিং এ রয়েছে। তো আপাতত এটুকুনি বলি এটা সম্বন্ধে। তাহলে আমরা এরপর যখন গল্প করব তখন আবার নিশ্চয়ই ওটা নিয়ে আমরা কথা বলবো, একদম। আর জিশান দা, এ তো গেল ছোটবেলা থেকে বড় হওয়া, তারপর পেশা, আগামী দিনের ইচ্ছে, সবটা জানা হলো। যদি ব্যক্তিগতভাবে বলি, ব্যক্তিগতভাবে কি ভালোবাসেন? অনেকে বেড়াতে ভালোবাসেন, অনেকে গার্ডেনিং ভালোবাসেন, সেক্ষেত্রে আর এছাড়া? বেড়াতে আমি খুব ভালোবাসি, আমি বেড়াতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, আচ্ছা, আর সিনেমা দেখতে খুব ভালোবাসি।
সিনেমা দেখতে ভালোবাসেন কথাটা যখন বললেন, তখন আপনাদের আরো একটা কথা বলি যে দাদার কিন্তু আরো একটা গুণ রয়েছে, যেটা কিছুদিন হলো শুরু করেছেন, এখন কিন্তু উনি অভিনয় করছেন, তাই তো? হ্যাঁ। এবং সেই অভিনয়টা শুরুটা হচ্ছে স্টেজ থেকে। Stage থেকে, তো হঠাৎ অভিনয়ের ভাবনাটা, এটা কি যেটা বলছেন ছোটবেলা থেকে একটা না মানে ভালো লাগা? ভালো, হ্যাঁ অভিনয়ের ব্যাপারটা ভালো লাগা ছিল, কিন্তু অভিনয় করবো এরকম কোনো ব্যাপার ছোটবেলা থেকে আমার ছিল না। তবে হ্যাঁ ছোটবেলায় থিয়েটার করেছি, করিনি একবারে না, স্কুলে করেছি, তারপরে কলেজে করেছি, এগুলো সব করেছি। আর এই নাটকে আসা বা এই থিয়েটার করবো এই এই চিন্তাধারাটা, এটা মানে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা এটা। না আমারই একজন খুব পরিচিত দাদা, তো উনি হঠাৎ করে একদিন আমাকে বললেন যে ওই আমি নাম করেই বলছি, তখন থিয়েটারে একটা ইয়ে হচ্ছে, থিয়েটার হচ্ছে, দেখতে যাবি? বললাম হ্যাঁ চলো, সন্ধ্যেবেলা ফাঁকাই ছিলাম, চলো দেখে আসি। তো ওই যে দেখতে গেলাম, ওই দেখতে গিয়ে হঠাৎ করে একটা কি মনে হলো, আরে এটা তো আমিও করতে পারি। এটা তো আমারও একদিনের ইচ্ছা ছিল যে আমিও স্টেজে উঠে অভিনয় করব, তাহলে একটা চেষ্টা করে দেখা যেতে পারে। এবং ঘটনাচক্রে ভগবানের অসীম কৃপা যে আমার ওই দাদাই, ওই যে দলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার পরিচিত ছিল, তার সাথে আমার আলাপও হয়ে গেল, তিনি আমাকে নিয়ে গেলেন তাদের দলে। এবং বেশ কয়েকটা শো হয়ে গেছে। হ্যাঁ আমার মোটামুটি এখন 3-4টে। কোন দলের সঙ্গে আছে? চেতলা নটনটি আচ্ছা, আমার থিয়েটার গ্রুপের নাম। আমরা রিসেন্টলি একটা মানে 3-4 আমার মানে আমার নিজের 4 নম্বর শো আমি করলাম। এবং আমি সেখানে আমন্ত্রিত ছিলাম, হ্যাঁ, কিন্তু ও আমার যেতে যাওয়া পারেনি। হয়ে হ্যাঁ, ওঠেনি। তুমি যেতে পারোনি। এরপর যাবো বলে নিশ্চয়ই কথা নিশ্চয়ই, দিচ্ছি। আমি এর মধ্যে আমার একটা শো আসবে, তখন তোমাকে বলবো। ইচ্ছে রইল। তো আমার থিয়েটারে আসাটা ওইভাবেই, মানে তারপরে ওখানে গেলাম এবং ওই যে থিয়েটারের যে আমাদের টোটাল যে দলের যে মেম্বাররা আছেন, যার সদস্যরা আছেন, অভিনেতা অভিনেত্রী, মানে তারা এতটাই ভালোভাবে আমাকে ওয়েলকাম করলো যে এরকম একটা নতুন ছেলে, সে কোনোদিন অভিনয় করেনি কিন্তু সে এসছে দলে, কিন্তু সেই জিনিসটা কিন্তু কোনোদিন আমি দেখিনি। তারা যথেষ্ট ভালোভাবে আমাকে ওয়েলকাম করলো, ভালোভাবে আমাকে গ্রহণ করলো এবং আমাকে একটা ক্যারেক্টারও দিল। আমি চেষ্টা করলাম সেটাকে, আমি জানি না কতটা কি ফোটাতে এবং পেরেছি। বিভিন্ন আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, রিভিউটাও খুব ভালো হয়েছে। ওটা রিভিউ খুব ভালো বেরিয়েছে এবং আমি জানি না কতটা সেই ক্যারেক্টার সম্বন্ধে জাস্টিস করতে পেরেছি, সেটা ওনারা বলতে পারবে, দর্শক বলবে। চেষ্টা করেছি আমি, আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি করার। আর আর অভিনয়ের ব্যাপারটা এমন একটা জিনিস, সেটা তো শেখার কোনো শেষ নেই। আর আমি সবে এখন নতুন এসেছি, আমি কিছুই শিখিনি, কিছুই জানি না অভিনয় সম্বন্ধে। চেষ্টা করছি যাতে করতে পারি। আগামী দিনে কি শুধু মঞ্চের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার ইচ্ছে, নাকি ক্যামেরার সামনে আপাতত থিয়েটারটাই করি, মানে অ্যাটলিস্ট আপাতত অভিনয়টা শিখি। তার আগে শেখাটা সবার আগে দরকার, যেটা আমি তোমাকে বললাম যে কোনো জিনিস করতে গেলে আগে শিখে এলে জিনিসটা করতে হলে সুবিধা হয়। তারপরে হ্যাঁ সুযোগ হলে ইয়ে জায়গা পেলে করতে অসুবিধা নেই, করতে তো পারি। এটা ভালো লাগার জায়গা, ইচ্ছা জায়গা, সুযোগ পেলে করতে অসুবিধা নেই, করবো। বাহ, আমাদের আজকের আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার তৃষান্ত দাশগুপ্ত। যদিও তার একটা নতুন মুকুটে নতুন পালক যোগ হয়েছে, তিনি এখন অভিনয় করছেন। তৃষান্তাকে অনেকদিন পরে আমার সঙ্গে দেখাও হলো এবং খুব সহজ কথা বলবো, গল্প হলো কিছুটা সময়, গল্প। যেটা হয়তো এভাবে না হলে আর হয়ে উঠতো না, বা কবে হতো সেটারও কোনো গ্যারান্টি ছিল না। তো অনেক ধন্যবাদ, খুব ব্যস্ত মানুষ, তার মধ্যে সময় বের করে আসার জন্য। যাতে আমাদের আজকের এই দিনটা মনে থাকে, তার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। ধন্যবাদ তোমাকে এবং অর্ণবকেও আমি অনেকদিন ধরেই চিনি, তো তার এই নতুন অনুষ্ঠানে, তার এই নতুন উদ্যোগে আমাকে যে ইনভাইট করেছে তার এখানে বসে গল্প করার জন্য, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং তার জন্য আমি খুব সম্মানিত বোধ করছি। ধন্যবাদ। আপনারাও পাশে থাকুন, শুধু এটুকু বলবো, আমাদের ভালোবাসা আশীর্বাদটার খুব প্রয়োজন। আপনারা পাশে থাকলে সবটা সম্ভব হবে, এটুকু বিশ্বাস রাখি। দেখতে থাকুন, আশা রাখি আগামী দিনে আরো আপনাদের পছন্দের সব মানুষদের গল্প, জীবন যুদ্ধের গল্প, ভালো থাকার গল্প, সমস্ত গল্প। শুধু যুদ্ধটাই জীবনে একমাত্র হয় না, জীবনে অনেক পজিটিভ দিক আছে, সেই সবটা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার। শুধু একটু আশীর্বাদ আর ভালোবাসার প্রয়োজন। ভালো থাকবেন, নমস্কার।